পৃথিবীতে বাবা মার চাইতে সন্তানের জন্য আর কেউ কিন্তু ভালো কিছু চাইতে পারে না। একমাত্র বাবা মাই এমন এক ব্যক্তি যিনি আল্লাহর কাছে যে দোয়াই কবুল চাইবেন না কেন সে দোয়াই কিন্তু আল্লাহ তাআলা কবুল করে দিবেন। তাই আমরা যারা বাবা মা হয়েছি তারা সবসময় সন্তানের জন্য মঙ্গল যেটা হয় সেটাই কিন্তু আমরা আল্লাহর কাছে চাওয়ার চেষ্টা করব। কারণ আল্লাহ তাআলা একমাত্র বাবা মার দোয়া কবুল করেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। দেখতে দেখতেই কিন্তু নতুন আরেকটি ব্লগ আমি শুরু করে দিয়েছি এবং এই নতুন ব্লগে আপনাদের সকলকে ওয়েলকাম করতেছি। আশা করি আজকের এই ব্লগটিও আপনাদেরকে অনেকটা আনন্দ দিবে এবং যারা যারা আমার সঙ্গে পুরো ভিডিও জুড়ে থাকবেন তাদেরকে শুরুতেই জানিয়ে দিচ্ছি অসংখ্য ধন্যবাদ। দেখতেই পাচ্ছেন আমি আজকে সকাল সকাল উঠেই আগে ঝাড়া মোছা করে নিচ্ছি, কারণ অনেক দিন যাবত আমার এই দরজাটা আমি ক্লিন করার সময় পাচ্ছিলাম না। তাই ভাবলাম যে প্রথমে দরজার ধুলোগুলো আগে পরিষ্কার করে নিই। আসলে একটা সংসার একা হাতে করতে গেলে যে কতটা কষ্ট করতে হয় শুধুমাত্র নারীই জানে। একটা সুন্দর পরিপাটি সংসার একটা নারী করে দিতে পারবে, আর কিন্তু অন্য কারো দ্বারা সম্ভব কখনোই নয়। আমার পৃথিবীতে জন্ম হয়ে আসার পর আমাকে গায়ের রং নিয়ে নানান ধরনের কথা শুনতে হয়েছিল, কারণ আমার গায়ের রংটা অনেকটা ডার্ক। আসলে আমাদের সমাজে এমন কিছু কিছু ব্যক্তি আছে যারা গায়ের রং যখন ডার্ক হয় তখন তার বাবা মাকে অনেক ধরনের কথা বলে। তাই আমার বাবা মাকেও বিভিন্ন ধরনের কটাক্ষের শিকার হতে হয়েছিল। তখনই কিন্তু আমার বাবা আমার জন্য একটা উত্তম ডিসিশন নিয়েছিলেন। তিনি মনে মনে চিন্তা করেছিলেন যেহেতু আমার মেয়ের গায়ের রং অনেকটাই ডার্ক, তাই তাকে আমি এমনভাবে যোগ্য বানাবো যাতে সে পরবর্তীতে আর কোনো বিপদে না পড়ে। তাকে বিয়ে দিতে গেলে আমার যেন আর কোনো ঝামেলা না হয়। তিনি কিন্তু তার কথা মতো কাজটা করে দেখিয়েছেন। আসলে পিতামাতারা সন্তানের জন্য যেটা ভালো ডিসিশন সেটাই কিন্তু সবসময় নেওয়ার চেষ্টা করে, কারণ আমাদের সমাজে এমন কিছু কিছু কুসংস্কার এখনও রয়েছে, যেটা যে যাদের গায়ের রং ডার্ক তারা নাকি ভালো ঘর ভালো বর কোনোটাই নাকি মেলে না। এটা আমাদের সমাজের একটা ভুল কুসংস্কার আমি মনে করি। যাই হোক, সেখান থেকে আমার বাবার ডিসিশন যে আমি আমার মেয়েকে শিক্ষিত করব এবং নিজের পায়ে দাঁড় করিয়ে দিব। তারপর দেখি কিভাবে তার ভালো ঘর ভালো বর না মেলে। যাই হোক, তিনি তার কথা মতো কাজ করে গেছেন এবং আলহামদুলিল্লাহ তাকে আর কখনো এই ধরনের কটাক্ষের শিকার হতে হয়নি। আলহামদুলিল্লাহ তিনি যা চেয়েছেন আল্লাহ মনে হয় সেটাই শুনে রেখেছেন এবং আমার জন্য সেটাই কবুল করে রেখেছেন। যাই হোক, তাই বলবো আমরা যারা সন্তানের মঙ্গল কামনা করতে চাই তারা যেন সবসময় সন্তানের সেই মঙ্গলটাই কামনা করি। কখনো সন্তানকে খারাপ ভাষায় গালি দেওয়া যাবে না, খারাপ কিছু চাওয়া যাবে না, কারণ ফেরেশতারা সবসময় কিন্তু আমাদের প্রতিটা কথাতেই আমিন বলেন। তাই আমরা ভেবে চিন্তে যে কোনো ডিসিশন যে কোনো কথা বলবো যাতে আমাদের সন্তানরা সবসময় ভালো থাকে সুস্থ থাকে। এই যে দেখেন আমি ঝাড়পোছ শেষ করে এখানে সকালবেলার নাস্তা রান্না করার জন্য চলে এসেছি। সকালবেলা আমি আজকে খিচুড়ি বানিয়েছিলাম, সেই খিচুড়িটাই এখানে আমি রান্না করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন প্রথমে আমি চাল ডালটা ভিজিয়ে রেখেছিলাম কিছুক্ষণের জন্য। যেহেতু আমি ডাল খিচুড়ি রান্না করব তাই শুধু চাল আর ডাল দিয়েছি, এর মধ্যে কিন্তু কোনো সবজি অ্যাড করব না। আর এখানে আমি একে একে সমস্ত উপকরণ দিয়ে দিচ্ছি। আদা বাটা, রসুন বাটা, তারপরে কাঁচামরিচ বাটা, লবণ, হলুদ, জিরা, ধনিয়া সমস্ত উপকরণ দিয়ে কিন্তু আমি ভালো করে নেড়ে চেড়ে নিব। আমার কাছে সকালবেলা ঝটপট নাস্তার রেসিপি 1 প্লেট খিচুড়ি আর ডিম সিদ্ধ, কারণ খিচুড়িটা আমার মনে হয় যে বসিয়ে দিয়ে আমি নানান ধরনের কাজ করতে পারি, যাতে আমার সময় বাঁচে সংসারের আর আমার অনেক ধরনের কাজ এগিয়ে যায়। যারা যারা সকালবেলা খিচুড়ি খেতে পছন্দ করেন তারা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন, কারণ আপনার একটি মূল্যবান কমেন্ট আমাকে কিন্তু অনেক দূর এগিয়ে যেতে সাহায্য করে। আর বরাবরের মতো নতুন এই ভিডিওটি আমার কার কাছে কেমন লাগলো তা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন।
এই যে দেখেন আমার খিচুড়িটা কষিয়ে নেওয়া হয়ে গেছে, এখন আমি পানি দিয়ে দিচ্ছি সিদ্ধ করার জন্য। আর আজকের আমার এই খিচুড়িটার মধ্যে সামান্য পরিমাণে লবণ কিন্তু বেশি হয়েছিল। আসলে আমি এবং আমার হাজব্যান্ড আমরা কিন্তু কেউ লবণ বেশি খেতে পারি না। লবণ দেওয়ার কারণে দেখা গেছে যে খিচুড়িটা আমাদের কাছে বেশি একটা স্বাদ হয়নি। লবণটা যদি কম হতো তাহলে কিন্তু খিচুড়িটা অনেক বেশি স্বাদ হতো। এই যে দেখেন আমার অলরেডি কিন্তু খিচুড়িটা হয়ে গেছে, আমি হালকা করে নেড়ে চেড়ে আবার ঢাকনা দিয়ে রেখে দিব। আর এখানে খিচুড়িটা সিদ্ধ হয়েছে কিনা সেটাও কিন্তু আমি চেক করে নিচ্ছি, কারণ খিচুড়িটা একটু যদি হালকা সিদ্ধ কম হয় তাহলে কিন্তু খেতে ভালো লাগে না আমার কাছে। যাই হোক, খাওয়া দাওয়া শেষ করে এই যে এখন চলে এসেছি চায়ের পালায়। আর মাঝে মাঝে আমি এইভাবে চা রেডি করে নিতে পছন্দ করি। আর প্রতিটা ভিডিওর মধ্যে যদি আমার 1 কাপ চা না থাকে তাহলে কিন্তু আমার মনে হয় যে ভিডিওটা আমার অসম্পূর্ণ থেকে গেছে। কারণ প্রত্যেকটা আপু ভাইয়া সকলেই আমার ভিডিওতে দেখেন যে আমি অনেক বেশি চা লাভার। ইদানিং আমি কিন্তু লাল চাও খাচ্ছি, লাল চা খাওয়ার ট্রাই করতেছি। যাই হোক, এই যে এখানে দেখেন কিছু বাসা থেকে কাঁচা কলা নিয়ে এসেছিলাম, সেগুলো আজকে দেখতেছি যে কেমন হয়েছে। এই যে দেখেন কিছু কলা কিন্তু পেকে গিয়েছে আর কিছু কলা এখনও কাঁচা রয়েছে। আমি মনে করি যে সবগুলো কলা যদি একসঙ্গে পেকে যায় তাহলে কিন্তু আমার জন্য অসুবিধাই হয়ে যাবে। তাই আমি চেষ্টা করি যেন যে কলাগুলো যেন সবগুলো একসঙ্গে না পাকে, একটা কলাকে ঢেকে রেখে বাকি কলাগুলো কিন্তু আমি সাইডে রেখে দিই, যাতে ধীরে ধীরে কিন্তু কলাগুলো পেকে যায়। আর এই যে দেখেন আমার এই মানি প্লান্টের গাছটা আমি এখন পানি চেঞ্জ করে নিব। 3-4 দিন পার হয়ে গেছে, এখন আমি ওটার পানি চেঞ্জ করিনি। তাই আমি এখানে বেসিনে চলে এসেছি পানিটা চেঞ্জ করার জন্য। আর বেসিনে এসে দেখি আমার মেয়ে পানি খাচ্ছে। তাকে যেহেতু সরতে বললাম সে কিন্তু সরবে না, আমার সঙ্গেই দাঁড়িয়ে রয়েছে। যাই হোক, তাকে রেখেই আমি ভিডিওতে কন্টিনিউ করলাম। আর এই যে দেখেন একটা মানি প্লান্টের পাতা কিন্তু পচে গিয়েছে এবং হলুদ কালার ধারণ করেছে, সেটাকে আমি ফেলে দিচ্ছি। দিয়ে আমি পরবর্তীতে পানিটা ভরে জারে সংরক্ষণ করব। গত ভিডিওতে একটা আপু আমাকে কমেন্ট করেছিল আমি নাকি অনেক বেশি গাছপ্রেমী। অনেক অনেক ধন্যবাদ আপু, তোমার এই ছোট্ট কমেন্টটাকে আমাকে অনেক বেশি উৎসাহিত করেছে। আসলেই আমি অনেক বেশি গাছপ্রেমী। আগে হয়তো বা গাছ ওইভাবে আমি সংরক্ষণ করতাম না, রেডি করতাম না, কিন্তু এখন কিন্তু গাছগুলোকে আমি খুব সুন্দর করে যত্ন করে নিজের সন্তানের মতো করে লালন পালন করার চেষ্টা করি, বড় করার চেষ্টা করতেছি। চা উঠে দিয়ে আমি বাকি কাজগুলো যেহেতু করে নিচ্ছিলাম। আর এখানে দেখেন আমার চাটা অলরেডি হয়ে গেছে, এখন আমি চাটা ঢেলে নিচ্ছি। ঢেলে নিয়ে আমরা খাবো, যেহেতু আমরা 3 জন ছিলাম তাই 3টা কাপে আমি চাটা ঢেলে নিয়েছি। তারপর আমি এই যে আজকে করলা ভাজি করব। আর মাঝে মাঝে আমার কিন্তু করলা ভাজি দিয়ে ভাত খেতে অনেক বেশি ভালো লাগে, কারণ করলা ভাজিটা একটু করে তিতা তিতা লাগে। তো এই তিতা তিতাটা ভাব থাকলে কিন্তু ভাত খাওয়ার যে রুচি একটা বলা চলে, সেই রুচিটা কিন্তু অনেক বেশি বেড়ে যায়। এই তিতা ভাবের কারণে কিন্তু আমি এবং আমার হাজব্যান্ড দুজনেই আমরা করলা ভাজি পছন্দ করি। আর আমি এই পুরো করলা ভাজিটার মধ্যে কোনো পানি কিন্তু অ্যাড করব না, আমি পুরো করলা ভাজিটা করব তেলের মধ্যে। দ্যাটস ওয়াই খেতে কিন্তু অনেক বেশি সুস্বাদু হয়। আপনারা যারা করলা ভাজি পানি দিয়ে করেন তারা কিন্তু এভাবেও ট্রাই করে দেখতে পারেন, করলা ভাজির স্বাদটা দ্বিগুণ হয়ে যাবে। আসলে এই ধরনের ছোট ছোট টিপস জানা থাকলে কিন্তু রান্নার স্বাদ দ্বিগুণ বেড়ে যায়, কি বলেন আপুরা? আর এতক্ষণ পর্যন্ত যারা আমার এই পুরো ভিডিওটি কন্টিনিউ করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং তারা যেন পুরা ভিডিও দেখে একটা গঠনমূলক কমেন্ট করেন। আর যদি মনে চায় তাহলে আমার ভিডিওটা লাইক করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এবং যারা যারা অলরেডি এই কাজটি করেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ, কারণ আপনাদের এই একটা করে লাইক, একটা করে কমেন্ট আমার চ্যানেলটাকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। আপনাদের দীর্ঘায়ু এবং সুস্থতা কামনা করে আজকের ভিডিওটি এ পর্যন্ত। আল্লাহ হাফিজ।